দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের বলছি আদিত্য। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এত গুরুত্বপূর্ণ একটা দিন। তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা একদিকে, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিজেপি সভাপতি এদের সন্দেশখালিতে জনসভা ইত্যাদি মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা সংবাদ নিয়ে আপনাদের কাছে আপডেট থাকতে পারিনি, কারণ আজকে সারাদিন আমাদের অফিসে ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। একটা দুর্ঘটনার কারণে আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল গতকাল রাত থেকে আজকে প্রায় সারাদিন এখনো পর্যন্ত। অত্যন্ত কষ্টে আপনাদের কাছে কিছু কথা বলবার জন্য অন্য একটা পদ্ধতি গ্রহণ করলাম, ব্যবহার করলাম। যাই হোক, সে প্রশ্ন ভিন্ন, তার জন্য ক্ষমা চাইছি। এবারে চলে আসি আজকে জনগর্জন সভা থেকে। গর্জন করেছেন রীতিমতো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বলেছেন যে তৃণমূলের গর্জন, বিজেপির বিসর্জন ইত্যাদি বিভিন্ন রকমের স্লোগান, নতুন নতুন স্লোগান দিয়ে র্যাম্পে হেঁটে 42টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সে নিয়ে আপনারা ইতিমধ্যেই বিস্তারিত খবর জেনেছেন। সে নিয়ে নতুন করে আর কিছু বলছি না। শুধু প্রার্থীদের মধ্যে তারকাদের নিয়ে একটু আলোচনা করবার জন্য আপনাদের কাছে আজকে এলাম। দেখুন, তারকা হিসেবে যারা প্রথম সারির এই রাজ্যের নায়িকাদের মধ্যে তারা বাদ পড়েছেন। দুজন বাদ পড়েছেন। নুসরাত জাহান, বসিরহাটের তিনি সাংসদ, তিনি টিকিট পাননি এবারে। যিনি বলেছিলেন 174 ধারা চলছে, তিনি পাননি। আর যিনি পদত্যাগ করেছিলেন, মিমি চক্রবর্তী, যাদবপুরের সাংসদ, তিনিও টিকিট পাননি। তাদের দুজনকে অফ করা হয়েছে। রেখে দেওয়া হয়েছে কাদের? রেখে দেওয়া হয়েছে ঘাটালের দীপক অধিকারী অর্থাৎ দেবকে। রেখে দেওয়া হয়েছে সাংসদ, তিনবারের সাংসদ, এবারে চতুর্থবার দাঁড়াবেন, শতাব্দী রায়কে, যিনি বোলপুরে বীরভূমের সাংসদ। রেখে দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে কারা আপনারা জানেন। যুক্ত হয়েছে যাদবপুরের ক্ষেত্রে সায়নী ঘোষ, যুক্ত হয়েছেন হুগলির ক্ষেত্রে রচনা ব্যানার্জি, যুক্ত হয়েছেন মেদিনীপুরের ক্ষেত্রে জুন মালিয়া। এরা প্রত্যেকে যুক্ত হয়েছেন। সেসব খবর তো ডিটেল কোথায় কারা ক্যান্ডিডেট হয়েছেন আপনারা শুনেছেন, আপনারা জানেন। আমি শুধু একটা কথা বলি যে আচ্ছা, নুসরাত জাহান এবং মিমিকে কেন বাদ দেওয়া হয়েছে? যেটা জানা গেছে যে তাদের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ দলীয় স্তরে, বিরোধীরা কে কি অভিযোগ করেছেন, বিরোধীদের অভিযোগ তো থাকেই যে সাংসদদের ঠিক জায়গায় পাওয়া যায় না ইত্যাদি বিষয়ে অভিযোগ থাকে। কিন্তু দলীয় স্তরে তাদের যে ইন্টারনাল রিপোর্ট, যে কারণে বাদ পড়েছেন নুসরাত জাহান, যে কারণে বাদ পড়েছেন মিমি চক্রবর্তী, কি না সংসদে তাদের পারফরমেন্স যেমন ভালো নয়, তার পাশাপাশি এলাকায় মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করা এবং তাদের পাশে থেকে কাজ করার প্রশ্নে অত্যন্ত নেতিবাচক ভূমিকা পালন করেছেন গত 5টা বছরে। সেই জন্য তাদের আর নতুন করে টিকিট দেওয়া হয়নি। এটা সংবাদ মাধ্যমে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে উঠে এসেছে এবং যেটা জানা গেছে যে সেই জন্য তারা নতুন করে আর টিকিট পাননি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা নিজেদের যে ব্যক্তিগত কাজের জায়গা, যে জায়গাতে তারা যে ক্ষেত্রটাতে কাজ করেন, অভিনয় জগৎ, সেখানে দাঁড়িয়ে নিয়মিত রাজনীতিতে সময় দেওয়া খুব মুশকিল। নিয়মিত রাজনীতিতে মানুষকে পরিষেবা দেওয়া, তাদের পাশে থেকে 5টা বছর, ওদিকে সংসদে বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ এবং মানুষের পাশে থেকে এলাকায় তাদের অভাব অভিযোগ শোনা, তাদের সঙ্গে নিয়মিত থাকা ইত্যাদির মধ্যে দিয়ে মানুষকে সার্ভিস দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। এই কারণেই তো মূলত বাদ পড়েছেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের পরিবর্তে যাদের এবছরে নতুন করে ক্যান্ডিডেট করা হয়েছে, টিকিট দেওয়া হচ্ছে, সায়নী ঘোষ, তিনি আবার নিজেই বলেন যে আমি এখন অভিনেত্রী কম, সভানেত্রী বেশি। তিনি বলেছেন আমি যদি 3টে সিনেমায় অভিনয় করি, 300 সভায় বক্তৃতা করেছে, সুতরাং আমি সভানেত্রী বেশি, আমি অভিনেত্রী হিসেবে আমার পরিচিতি কম। তৃণমূল যুব যে তৃণমূল কংগ্রেস, তার আবার তিনি সভানেত্রী। সুতরাং সায়নী ঘোষকে আনা হয়েছে 1 নম্বর। 2 নম্বর আনা হয়েছে রচনা ব্যানার্জিকে। রচনা ব্যানার্জি সিনেমা থেকে অনেক দিনই প্রায় দূরে সরে গেছেন। বর্তমানে তিনি দিদি নাম্বার 1 ধারাবাহিকের অ্যাঙ্কর এবং সেখানে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে ক্যান্ডিডেট করা হয়েছে। আর জুন মালিয়াকে ক্যান্ডিডেট করা হয়েছে, তিনি ইতিমধ্যে বিধায়ক। সুতরাং সিনেমার মধ্যেও আছেন বা অভিনয় জগতের মধ্যেও আছেন, আর ক্যান্ডিডেটও করা হয়েছে। কিন্তু আমার পয়েন্ট একটা জায়গাতে, সেটা হচ্ছে এই যে কারণে নুসরাত এবং মিমিকে বাদ দেওয়া হলো, তারা সার্ভিস দিতে পারছেন না বলে সায়নী ঘোষ নিজে অভিনেত্রী, রচনা ব্যানার্জি তিনিও এই পেশাতেই রয়েছেন। সুতরাং এই 5টা বছরে মানুষ তো কার্যত ঠকলেন এই মিমি এবং নুসরাত জাহানের কাছ থেকে। হয়তো বলবেন যে ঘাটালে দীপক অধিকারী খুব ভালো সার্ভিস দিয়েছেন, 2বার জিতেছেন, আবার তাকে টিকিট দেওয়া হয়েছে। শতাব্দী রায় 3বার ওখানে জিতেছেন, মানুষ তাকে কাজ করার সুযোগ দিয়েছে, তিনি জিততেন। হ্যাঁ, হতে পারে। কিন্তু 5টা বছর যাদবপুরের মানুষ এবং ওই বসিরহাট এলাকার মানুষ, তারা এই সাংসদদের কাছ থেকে কার্যত প্রতারিত হয়েছেন, তাদের কাছ থেকে সার্ভিস পাননি। তারপরেও বিশেষ করে যাদবপুরের কথা ভেবে দেখুন, মিমি চক্রবর্তী, তিনি তাকে সাংসদ হিসেবে কজন মানুষ কাছে পেয়েছেন?
তার হয়ে অন্য কেউ সেই এলাকা দেখাশোনা করেছেন, রাজনীতিগতভাবে কাজ করেছেন। তাহলে সেইখানে যাদবপুরের ক্ষেত্রে আবার সায়নী ঘোষ মানে অভিনয় জগৎ থেকে টলি যে কোটা যেটা বলা হয় 5 জন 6 জনের যে কোটা, সেই কোটাটা বজায় রাখতেই হবে, গ্ল্যামারকে ব্যবহার করতেই হবে, সেই জন্যই বোধহয় এদের টিকিট দেওয়া। এই প্রসঙ্গে আপনাদের যেটা আমরা প্রশ্ন করেছি আজকে যে মিমি নুসরাত বাদ সায়নী রচনা জুন প্রার্থী। রচনা ব্যানার্জিকে আপনারা জানেন যে তার যে জনপ্রিয়তা দিদি নাম্বার 1 কে কেন্দ্র করে, এবং কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বারের যখন তিনি অংশগ্রহণ করলেন তখনই অনেকটা পরিষ্কার হয়ে গেছিল হয়তোবা রচনা ব্যানার্জিকে দাঁড় করানো হতে পারে। সেই রচনা ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলিতে, এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে গ্ল্যামারের এগেনস্টে গ্ল্যামার, অর্থাৎ লকেটও অভিনেত্রী, তিনি এখন পুরোদস্তুর রাজনীতিক, তো সেই রকম একটা জায়গাতে অভিনেত্রীর বিরুদ্ধে অভিনেত্রীকে প্রার্থী করা হয়েছে। আর জুন মালিয়াকে মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে, যেখান থেকে সাংসদ রয়েছেন বর্তমানে দিলীপ ঘোষ, সেখান থেকে তিনি ওখানকার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, সুতরাং সেই আসনে তাকে লোকসভায় টিকিট দেওয়া হয়েছে। সুতরাং আমি বলছি প্রথাগত রাজনীতিবিদের বাইরে এই অভিনয় জগৎকে কার্যত, গ্ল্যামারকে কার্যত ব্যবহার করা হচ্ছে, এবং মানুষ স্বাভাবিকভাবেই কোনো কোনো ক্ষেত্রে তাদের পাশে থাকছেন, কিন্তু থাকার পরেও এই যে বলছি যে যাদবপুরের মানুষ তো গতবার ব্যাপক ভোটে জিতিয়েছিলেন, নুসরাত জাহানকে বসিরহাটের মানুষ 3.5 লাখের বেশি ভোটে জিতিয়েছিলেন, কিন্তু মানুষ তো প্রতারিত হয়েছেন। তাহলে আবার কেন এই সায়নী ঘোষ রচনা ব্যানার্জিদের মানুষ জেতাবেন? রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসেবে যে কেউ দাঁড়াতেই পারেন, কিন্তু তাকে তো সার্ভিস দিতে হবে। যে সার্ভিসটা দিচ্ছেন শতাব্দী রায়, যে সার্ভিসটা দিচ্ছেন এই আমাদের দীপক অধিকারী দেব বলে শোনা যাচ্ছে, তাদের মতো সার্ভিস তো দিতে হবে এদের, 1 নম্বর কথা। 2 নম্বর চলে আসি দেবাংশু ভট্টাচার্য কার বিরুদ্ধে প্রার্থী? কাঁথিতে সম্ভবত, যেখানে দাঁড়াবার কথা তমলুক থেকে মাফ করবেন, দেবাংশু কাঁথিতে নয়, কাঁথিতে উত্তম বারিক, দেবাংশু দাঁড়াচ্ছে তমলুক থেকে। তমলুক আসনে প্রার্থী বিজেপি নিশ্চিতভাবে করছে বলে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তরুণ তুর্কি একজন নেতার চাইতে বলা ভালো তিনি ভালো বক্তা, সুবক্তা, বিভিন্ন জায়গায় চুটকি চাটাম দিয়ে বক্তব্য রাখতে পছন্দ করেন, বিভিন্ন ওই খেলা হবে টাইপের বিভিন্ন গান বাজনা লিখতে পছন্দ করেন, জনপ্রিয়তা নিশ্চিতভাবে রয়েছে। কিন্তু একটা কথা ভুলে গেলেও চলবে না, বিভিন্ন জায়গায় আলাপচারিতা সূত্রে কথা বলে বুঝেছি দেবাংশু ভট্টাচার্যকে দলেরই কেউ কেউ ফচকে ফক্কর ফাজিল টাইপের বলে থাকেন। সুতরাং তাকে কতটা সিরিয়াসলি মানুষ নিয়ে সেখানে নির্বাচিত করবেন, বিশেষ করে ওইরকম একটা প্রবাদ প্রতিম, হ্যাঁ প্রবাদ প্রতিমই তো বলবো, তিনি এখন বিচারক হিসেবে প্রবাদ প্রতিম একটা জায়গা তৈরি করেছেন গোটা রাজ্যের মানুষের হৃদয় আসনে, সেই রকম একটা মানুষের বিরুদ্ধে প্রার্থী কিনা দেবাংশু। অনেকে তো বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে কার্যত তাকে এই আসনটা উপহার দেওয়া হলো, এটা অনেকে বলছেন। আর একজন ইউসুফ পাঠান, আপনারা জানেন বহরমপুর থেকে 6 বার নির্বাচিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি একটা মিথে পরিণত হয়েছেন, যেমন মালদাতে ওই গনি খান চৌধুরীর পরিবার, ঠিক বহরমপুরের ক্ষেত্রেও তিনি কার্যত অপরাজেয় ছিলেন, এতদিন অপরাজেয় হয়ে উঠেছিলেন, এখনো পর্যন্ত সেখানকার সাংসদ রয়েছেন। গতবার মাত্র 2টো আসন পশ্চিমবাংলা থেকে কংগ্রেস পেয়েছিল, তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরী, সেই আসনে কিনা ইউসুফ পাঠান, কি ভাবনা ভেবে ইউসুফ পাঠানের ক্রিকেটার হিসেবে যে গ্ল্যামার রয়েছে, ইয়াং জেনারেশনের কাছে তার যে আবদার, তার যে অ্যাপিল, সেইটাকে ব্যবহার করবার জন্য ইউসুফ পাঠানকে, নাকি মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জেলা বলে সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করে সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে নিয়ে আসতে হবে? কিন্তু একটা কথা ভুলে গেলে তো চলবে না, অধীর রঞ্জন চৌধুরী নিজে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ না হয়েও দিনের পর দিন বহরমপুর এর মানুষের পাশে দাঁড়িয়ে থেকেই লড়াই করেছেন, এবং বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বামেদের সঙ্গে নিয়েই শেষবার বা শেষ 2বার তিনি জয়যুক্ত হয়েছেন। সুতরাং সেখানে ওই ইউসুফ পাঠানের টোটকা কতটা কাজে লাগবে এটা তো বলা খুব মুশকিল। একটা শেষ প্রসঙ্গ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে এই যে বহিরাগত বলে তৃণমূল কংগ্রেস যে বারবার চিৎকার চেঁচামেচি করে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বহিরাগতদের করুন, আর দেবাংশু তো গানই লিখেছিল মাসে মাসে বর্গি আসে, বুঝতেই পারছেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির প্রমুখ নেতা, তারা আমাদের রাজ্যে এলে বহিরাগত। আজকেও বলেছেন যে কার গ্যারান্টি চান, দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি, বাংলার ভূমিপুত্রকে চান না ওই বহিরাগতদের চান? আজকে স্লোগান তুলেছেন, জিজ্ঞেস করেছেন সাধারণ মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই রাজ্যের 3টে আসনে কাদের কাদের প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস? কীর্তি আজাদ, তার কি বাড়ি পশ্চিম বাংলায়? তিনি কি বাংলা ভাষায় কথা বলেন? কীর্তি আজাদ
বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে। যদিও তিনি গতবার উপনির্বাচনে জিতে সেখানকার সিটিং এমপি সাংসদ, তাহলেও তিনি তো বাংলার লোক নন। তাহলে তাকে বহিরাগত যদি কেউ বলতে চায় তাহলে কি সেটা অন্যায় হবে? ইউসুফ পাঠানকে যদি কেউ বহিরাগত হিসেবে বলতে চায় তাহলে কি অন্যায় হবে? আসলে বহিরাগতর কোনো বিষয় নয়। আমরাও বলতে চাইছি যে পশ্চিম বাংলা ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের বাইরে তো নয়। সুতরাং সেখানে যদি কেউ ক্যান্ডিডেট হন তাহলে তাকে বহিরাগত বহিরাগত বলে চিৎকার করার তো কিছু নেই। বিজেপির নেতারা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এ রাজ্যে আসেন ভোট প্রচারে, ওই শান্তনু সেনরা দেখবেন বলেন, কুণাল ঘোষরা বলেন, ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন। কেন দেশের প্রধানমন্ত্রী আসতে পারবেন না? তিনি বক্তৃতা করতে পারবেন না? তার সভা সমিতি করতে তিনি পারবেন না? বললে তাদের বহিরাগত বলা হবে? তাহলে তারা যদি বহিরাগত হয়ে থাকেন, তৃণমূল কংগ্রেস আজকে এই 42 জনের মধ্যে 3 জনকে, যারা সম্পূর্ণ নন বেঙ্গলি, তারা বাংলাতে কথা বলতে পারেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে বিজেপির যে নেতারা এই রাজ্যে প্রচার করতে আসেন তারা ওই পিছনের সাইনবোর্ডে বাংলাটা পড়তে পারেন। তাহলে এই 3 জন বাংলাটা পড়তে পারেন? ইউসুফ পাঠান বাংলা পড়তে পারেন? কীর্তি আজাদ বাংলা পড়তে পারেন? বাংলা পড়তে পারেন কি শত্রুঘ্ন সিনহা? আমার কথা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই প্রশ্ন তাদের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। প্রশ্ন থাকলো আপনাদের দিকে। আমি 3টে মূল গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম। এক হচ্ছে, মানুষ সার্ভিস পেলেন না মিমি নুসরতের কাছ থেকে, তাহলে কেন আবার ওই গ্ল্যামার জগতের দুজনকেই সেখানে ক্যান্ডিডেট করা হলো? ওদের নয়, বাদ দিয়ে অন্যজনকে করা হলো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমরা বলছি যে নিশ্চিতভাবে শতাব্দী রায় এবং দেব তারা থেকে গেলেন কেন? যে তারা পারফরমেন্স করেছেন, তারা কিন্তু তাদের গ্ল্যামারাস যে বিষয়টা তার বাইরে এসেও মানুষের জন্য কাজ করেছেন বলে মানুষই বলছেন। তাই না হলে বারবার কেন জেতাচ্ছেন মানুষ? প্রথমবারই তো তাহলে প্রথমবারই তো তাহলে এই আমাদের মিমি নুসরতের মতো বাদ পড়ে যেতেন শতাব্দী বা দেব, তা তারা পড়েননি। কিন্তু তারা পারফরমেন্স করছেন, কাজ করছেন, সেই জন্য তারা থেকে গেলেন। শেষ যে প্রশ্নটা করলাম যে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশুকে প্রার্থী করে আসনটা কি উপহার দিল? পাঠানকে প্রার্থী করে বহরমপুর আসন কি কংগ্রেসকে উপহার দিল তৃণমূল কংগ্রেস? আর শেষ যে প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম সেটা হচ্ছে এই বহিরাগতের যে ব্যাপারটা, এই 3 জন কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস বহিরাগত বলে যে প্রচারটা বিজেপির বিরুদ্ধে করে, সেই নিজেদের অস্ত্রটাকে তারা কি খানিকটা ভোঁতা করে ফেললো? এই 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের প্রতিও থাকলো, আপনারা উত্তর দেবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। শেষে আরো একবার ক্ষমা চাইছি, ইন্টারনেট পরিষেবা এখনো ঠিক হয়নি। অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য এই প্রতিবেদন আমরা করলাম। আগামীকাল আশা করছি সবটা স্বাভাবিক হবে। বিস্তারিত কথা কালকে বলা যাবে। ধন্যবাদ।